বলি। সো আমরা এখন মূলত ধারা নিয়ে কাজ করব। সো আমাদের এই চ্যাপ্টারে মেইনলি হচ্ছে আমরা গুণোত্তর ধারা নিয়ে কাজ করব। গুণোত্তর ধারা মানে এখানে সমান্তর ধারার কোনো কনসেপ্ট আমরা নিয়ে আলোচনা করতেছি না। সো গুণোত্তর ধারা লিখলাম। ওকে, আচ্ছা। তো গুণোত্তর ধারার জিনিসটা আসলে কিরকম ভাবে তৈরি হয় ভাইয়া, একটা জিনিস মাথায় রাখো, সমান্তর ধারা হচ্ছে পরপর প্রতিটা পদের পার্থক্য সমান, আর গুণোত্তর ধারার পরপর প্রতিটা পদের অনুপাত সমান। গুণোত্তর ধারার কি সমান? অনুপাত সমান। আমরা একটা এক্সাম্পল দিই, খেয়াল করে দেখো। ধরো আমি তোমাকে বললাম 1 এর পরে বললাম 2 এর পরে বললাম 4 এর পরে বললাম 8 এর পরে বললাম 16, দেন ডট 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 ডট। যদি এটা ইনফিনিটি পর্যন্ত যায় তাহলে এটা অসীম ধারা, আর যদি নির্দিষ্ট একটা পদে গিয়ে শেষ হয়ে যায় এটা হয়ে যাবে সসীম ধারা। বাট এটা কি গুণোত্তর নাকি সমান্তর, এটা তোমাকে প্রথমে বুঝতে হবে। চিন্তা করে দেখো, এখানে প্রথম পদ থেকে দ্বিতীয় পদের পার্থক্য কত বলতো? 1। দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদের পার্থক্য কত? 2। তৃতীয় পদ থেকে চতুর্থ পদের পার্থক্য কত? 4। তাহলে এখানে পার্থক্য কিন্তু সমান না, তার মানে এটা সমান্তর ধারা না, এটা তুমি শিওর থাকো। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে এটা কি গুণোত্তর ধারা কিনা এটা বুঝবা কেমনে? গুণোত্তর ধারা মানে প্রতিটা পদ থেকে প্রতিটা পদের অনুপাত সমান। অনুপাত কি? সমান। চিন্তা করে দেখো, বলতো 1 থেকে 2 গেছে কত গুণ করে? 2 গুণ করে। 2 থেকে 4 গেছে কত গুণ করে? 2 গুণ করে। 4 থেকে 8 গেছে কত গুণ করে? 2 গুণ করে। তার মানে দেখো প্রত্যেকটার অনুপাত কিন্তু এখানে সমান, প্রতিটার অনুপাত সমান, তার মানে এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। বুঝতে পারছো? এবার আসো, এই যে গুণোত্তর ধারা যেটা আছে, এই গুণোত্তর ধারার তোমাকে আমি যদি বলি এটার প্রথম পদ কত, তুমি চিন্তা করে দেখো এখানে প্রথম পদ কত বলো তো? এখানে প্রথম পদটা হচ্ছে 1, তাই না? তোমাকে আমি যদি বলি গুণোত্তর ধারার সাধারণ অনুপাত বের করো, মানে প্রতিটা পদের মধ্যে যে কমন অনুপাত এটাকে আমরা সাধারণ অনুপাত বলি। সাধারণ অনুপাত। তা তোমাকে আমি যদি বলি সাধারণ অনুপাত কত, তাহলে সাধারণ অনুপাত মানে হচ্ছে সবসময় মাথায় রাখবা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করতে হয়, কিংবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ ভাগ করতে হয়, 4 নাম্বার পদ থেকে 3 নাম্বার পদ ভাগ করতে হয়, মানে ভাগ করে আমরা অনুপাতটা বের করি। তাহলে বলো তো দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয় না? সো এটা সাধারণ অনুপাত হচ্ছে 2। এইভাবে হচ্ছে আমরা একটা গুণোত্তর ধারার প্রথম পদ বলো দ্বিতীয় পদ বলে এগুলো আমরা বের করি বা অনুপাতগুলো বের করি। বুঝছো? এখন আমি যদি তোমাকে গুণোত্তর ধারার একটা সাধারণ একটা স্ট্রাকচার দেখাই, স্ট্রাকচার একটু বোঝার চেষ্টা করো। স্ট্রাকচার হচ্ছে এরকম যে ধর আমি গুণোত্তর ধারাকে এস দিয়ে প্রকাশ করলাম, আর প্রথম পদকে আমরা সবসময় এ দিয়ে প্রকাশ করি। এটা আসলে স্পেসিফাই না, বাট আমাদের বইগুলোতে এ দিয়ে প্রকাশ করা আছে। আর অনুপাতের ইংলিশ কি? রেশিও না? সো রেশিও দেখে আমরা এটাকে আর দিয়ে প্রকাশ করি। বুঝছো? তাহলে তুমি চিন্তা করে দেখো, এখানে প্রথম পদ সাথে অনুপাত, আর অনুপাতের ইংলিশ কি? রেশিও না? সো রেশিও দেখে আমরা এটাকে আর দিয়ে প্রকাশ করি। বুঝছো? তাহলে তুমি চিন্তা করে দেখো, এখানে প্রথম পদ যদি এ হয়, তাহলে বলো তো এই 1 এর সাথে এই অনুপাতটা গুণ করলে কি পরের পদ পাওয়া যায় না? তাহলে পরের পদটা পাইতে হলে এর সাথে অনুপাত বা আর বা রেশিও এটা গুণ করতে হবে একবার, তাই না? রাইট? চিন্তা করে দেখো, এইটার সাথে আবার একটা আর গুণ করলে পরের পদ পাওয়া যায়। দ্যাট মিনস এর পরের পদটা হবে a ইন্টু আর স্কোয়ার। এটার সাথে আবার একটা আর গুণ করলে পরের পদটা পাওয়া যায়। দ্যাট মিনস a ইন্টু আর কিউব। এর পরেরটা যদি পাইতে চাও a ইন্টু আর টু দি পাওয়ার 4। বুঝতে পারি? ক্লিয়ার? আচ্ছা, এইভাবে চলতে তুমি যদি nতম পদ বের করতে চাও, nতম, এটা কিন্তু প্রথম পদ, খেয়াল করো সবাই। এই যে এটা কিন্তু আমাদের প্রথম পদ, একদম ফার্স্ট টার্ম, যেটা এটা আমাদের সেকেন্ড টার্ম, রাইট? এটা আমাদের থার্ড টার্ম, এভাবে এটা হবে ফোর্থ টার্ম, এটা ফিফথ,
এইভাবে তোমাকে আমি যদি বলি n-তম পদ বের করো, মানে n-তম পদ বা n টার্মটা বের করো, তুমি বলতে পারবা n টার্মটা কি হবে? n টার্মটা কি এরকম হবে, a ইন্টু r টু দি পাওয়ার n। চিন্তা করো তো একটু, খেয়াল করে দেখো, প্রথম যে পদ এখানে কিন্তু ভাই আর নাই, আর এর পাওয়ার 0। দ্বিতীয় পদে আর এর পাওয়ার 1, পদ কিন্তু 2 নাম্বার, আর এর পাওয়ার 1। তৃতীয় পদে আর এর পাওয়ার 2, পদ 3 বাট আর এর পাওয়ার কিন্তু 2, মানে 1 কম। 4 নাম্বার পদে আর এর পাওয়ার কিন্তু 3, 1 কম। 5 নাম্বার পদে আর এর পাওয়ার হচ্ছে 4। তাহলে n-তম পদে আর এর পাওয়ার কি n হবে নাকি n থেকে 1 কম হবে? n থেকে 1 কম হবে, তার মানে এখানে হবে তোমার n-1। বুঝতে পারছো? ক্লিয়ার? এইবার আসো, তোমাকে যদি কোনো একটা গুণোত্তর ধারার n-তম পদ বের করতে বলা হয়, তাহলে সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n-1, a r টু দি পাওয়ার n-1। বুঝছো? ক্লিয়ার? তাহলে আমরা এইটা যদি একটা গুণোত্তর ধারা হয়, আমরা কিন্তু এখানে আপাতত সসীম নিয়ে কাজ করতেছি, অসীম নিয়ে কিন্তু কাজ করতেছি না, গুণোত্তর ধারা নিয়ে কাজ করতেছি, বাট সসীম, ফিক্সড, লাস্টের ভ্যালুটা ফিক্সড, এরপরে নাই কিন্তু, এই জন্য আলোচনা করতেছি, ঠিক আছে? অসীম ধারাটা পরে আলোচনা করব। তাহলে আমাদের এইটা আমরা তাহলে পেয়ে গেলাম যে একটা অসীম ধারার n-তম পদ, একটা অসীম ধারার n-তম পদ, অথবা ডিরেক্ট তুমি লিখতে পারো n-তম পদ, সেটা হচ্ছে a r টু দি পাওয়ার n-1। a r টু দি পাওয়ার কত বলো তো? n-1। এটা আমরা পেয়ে গেলাম। সো আশা করি এতটুকু সবার ক্লিয়ার হয়েছে, সেটা হচ্ছে আমাদের অসীম ধারার একটি স্ট্রাকচার, যার n-তম পদের মান হচ্ছে এইটা। ওকে, আচ্ছা, এইবার আসো, এখানে তুমি খেয়াল করে দেখো, এই যে আমি যে একটা এখানে এই ধারা নিলাম, ধারাটা কিন্তু এরকম হইতে পারতো 1 - 2 + 4 - 8 + 16 - 32 প্লাস ডট 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 ইনফিনিটি না, ধরো এখানে আর লাস্টে কিছু একটা আছে, মানে শেষ, ধরো শেষ হয়েছে আর কি, এখানে n-তম পদ আছে, ঠিক আছে? অসীম ধারা হোক সসীম ধারা হোক সমস্যা নাই, জাস্ট কিছু একটা আছে। তুমি চিন্তা করে দেখো, এবার তুমি যদি এটার প্রথম পদ বলো, এটার প্রথম পদ কত বলো তো? এটার প্রথম পদ হচ্ছে তোমার 1, রাইট? আর এটার সাধারণ অনুপাত কত বলো তো? এটার সাধারণ অনুপাত কত? দ্বিতীয় পদ কিন্তু এবার -2, সো সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্যাট মিনস -2 না? তার মানে আর এর মান প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। আর এর মান কি হইতে পারে বলো তো? প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, এতটুকু তো ক্লিয়ার, রাইট? সো তোমাকে যদি বলা হয় এই এই গুণোত্তর ধারার n-তম পদের সমষ্টি নির্ণয় করো। গুণোত্তর ধারার n-তম পদ, অসীম না কিন্তু, গুণোত্তর ধারা n-তম পদ, মানে লাস্ট একটা পদ আছে, এই পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে সমষ্টির যে ফর্মুলাটা সেটা হচ্ছে এরকম, গুণোত্তর ধারার n-তম পদের সমষ্টি, যাকে নরমালি Sn দিয়ে প্রকাশ করা হয়, মানে সামেশন অফ n, সামেশন মানে সমষ্টি আর n মানে n-তম পদ পর্যন্ত। তাহলে এটার যে সূত্র হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। তুমি এই সূত্র ইউজ করবা যখন r এর মান 1 থেকে বড়। আর এর মান কার থেকে বড়? 1 থেকে বড়, এই জন্য আর এর মানটা আগে, 1 এর মানটা পরে দিছে। আর তুমি এই সূত্রটা ইউজ করতে পারবা 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r, যখন r এর মান <1। বুঝতে পারছো? এখন শোনো, আমাদের বইতে এই দুইটা সূত্র দেওয়া আছে, কিন্তু ভাই তুমি আর এর মান 1 থেকে বড় হোক কিংবা ছোট হোক, যেই কোনো একটা সূত্র ইউজ করলেই হয়, খুব একটা এখানে ঝামেলা নাই। কেন ঝামেলা নাই বলো? এখানে যদি আর এর মান প্লাস হয়, নিচেও প্লাস, 1 তুমি মাইনাস করতেছো, যদি এখানে আর এর মান মাইনাস হয় তবে নিচেও তো মাইনাস, আলটিমেটলি তো এখানে কোনো ইফেক্ট ফেলতেছে না,
কোনো ইফেক্ট ফেলতেছে না। সো তুমি যে কোনো একটা সূত্র ইউজ করলেই চলবে, কিন্তু এটা হচ্ছে তোমার গুণোত্তর ধারার nতম পদের সমষ্টির সূত্র। গুণোত্তর ধারার nতম পদের সমষ্টি সূত্র। এখন কথা হচ্ছে এই সমষ্টি সূত্রের সুন্দর একটা প্রমাণ আমাদের সাধারণ গণিতের চ্যাপ্টার 13 দেওয়া আছে। সো আপাতত আমরা এটার প্রমাণে যাচ্ছি না, কারণ প্রমাণ তোমরা এমনিও মনে রাখবা না, সূত্রটাই মনে রাখবা। বুঝতে পারছো? সো আমরা এইখানে আর প্রমাণ দেখাচ্ছি না। তাহলে আমরা আপাতত এতটুকু জানি যে গুণোত্তর ধারার nতম পদের সমষ্টির সূত্র হচ্ছে এইটা। এবং আমাদের কিন্তু এই চ্যাপ্টারের যদিও মেইন কনসার্ন nতম পদের সমষ্টি না, তাও পরীক্ষায় nতম পদের সমষ্টি থেকে ম্যাথ আসে। সো আমাদের এই সূত্রটা মাথায় রাখতে হবে, বুঝছো? আর মূলত এই সূত্রটা থেকেই আমরা গুণোত্তর ধারার অসীমতম পদের সমষ্টি বের করব। গুণোত্তর ধারার nতম পদের সমষ্টি, এটা তো সাধারণ গণিতে আসেই, এইখানেও ম্যাথ আসে। সো এটা মনে রাখতে হবে। আর এইটা আমরা এইখানে কেন আনছি, তার কারণ হচ্ছে আমরা এইখানে তো গুণোত্তর ধারার অসীম গুণোত্তর ধারার সমষ্টি বের করব। সো অসীম গুণোত্তর ধারার সমষ্টি বের করতে হলে এই কনসেপ্টটা আমাদের এখানে লাগবে। বুঝতে পারছো? ক্লিয়ার? সো মোটামুটি হচ্ছে আমাদের গুণোত্তর ধারার স্ট্রাকচারটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম। nতম পদের ফর্মুলাটা মনে রাখবা, আর অসীম গুণোত্তর নরমালি nতম পদের সমষ্টি যেটা গুণোত্তর ধারার ক্ষেত্রে, এই সূত্রটা তুমি মনে রাখবা। বুঝছো? এইবার আসো আমরা অসীম গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব।